নমস্কার, জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে এই গত কয়েক মাস আগে আমরা দেখলাম গণ অভ্যুত্থান, আমরা দেখলাম ছাত্র আন্দোলনের উত্তাল, যা গোটা বিশ্বের নজর কেড়েছিল। শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, শেখ হাসিনাকে চেয়ার থেকে নামানোর জন্য আন্দোলন। কারণ শেখ হাসিনা স্বৈরাচারী, শেখ হাসিনা দুর্নীতিবাজ, এই অভিযোগগুলো তুলেছিলেন। ওই দেশের আপামর ছাত্র আন্দোলন হয়েছিল, পড়ুয়ারা। আবার সেই রাতই ফিরে এলো যেন। এবার একেবারে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে হই চই উত্তেজনা, আবার ছাত্র আন্দোলন। কারণ যে সরকার চেয়েছিলেন ছাত্ররা, যে উপদেষ্টা চেয়েছিলেন ছাত্ররা, সেই অনুযায়ী তারা পাননি। তারা হতাশ 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 হতাশা পুঞ্জীভূত হতে হতে এবার ক্ষুব্ধ হয়ে আবার সেই আন্দোলন, আবার সেই উত্তাল হলো ঢাকার রাজপথ কয়েক মাসের মধ্যে। কারণ খেতে পাচ্ছেন না ভালো করে, জিনিসপত্রের দাম ভয়ঙ্কর, 58,000 কোটি টাকা গত 5 মাসে রাজস্ব ঘাটতি, তারপরে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই। আর এদিকে প্রধান উপদেষ্টা, তিনি কখনো পাকিস্তানের সখ্যতা ও কখনো ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বিভিন্ন জনের মুখে। সেইখান থেকে সেই রাত আবার ফিরে এলো। আবার সেখান থেকে কি উঠে এলো? শেখ হাসিনাকে ফেলে দেওয়া, মানে সরকারকে ফেলে দেওয়া ভুল ছিল। একটা প্যাকেজ দেখাবো, একটা প্রতিবেদন দেখাবো। দেখুন, সেখানেই ছাত্র নেতারা বলছেন, তাদের মনে কি এটা আছে, যতই স্বৈরাচারী হোক, যতই দুর্নীতিবাজ হোক, আসলে তাঁর আমলে, শেখ হাসিনার আমলে তারা ভালো ছিলেন। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন রয়েছেন অতিথি, আমি তাদের পরিচয় করিয়ে দেব, তারপরে দেখাবো সেদিন রাতের সেই ছবি। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য। একবার দেখাবো সেই আবার গণ অভ্যুত্থানের মতোই আন্দোলন, পুলিশের ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে। কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত ঢাকা। আবারও আন্দোলনে ছাত্ররা। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। এবার সেই ইউনূস সরকারের বিরুদ্ধেই ঢাকার রাজপথে ছাত্ররা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের আলাদা স্বীকৃতি দিতে হবে, পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। এই দাবিতে শনিবার থেকে শুরু আন্দোলন। রবিবার দিনভর চলে অবরোধ, বিক্ষোভ। দাবি আদায়ে পথে নামেন জুলাই আন্দোলনে আহতরাও। রবিবার রাতে মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে রওনা দেন বিক্ষোভকারী ছাত্ররা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, কিন্তু রুখতে পারেনি। ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারী ছাত্ররা। ছাত্রদের এও দাবি, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। সমস্ত দাবি পূরণের জন্য ইউনূস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্ররা। সময়ের মধ্যে কাজ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি, এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান।
এই সুশীল জাউরবির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি, কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। কারণ দুইটা দূর থেকে লাল কালার বেশি দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে লাল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত, যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। লাগাতার বিক্ষোভে বিজয় চাপে ইউনূস সরকার, ক্ষোভ সামাল দেওয়া দূরের কথা, সরকার চালানোই এখন মোহাম্মদ ইউনূসের কাছে বড় চ্যালেঞ্জ। এমনই মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। তাদের মতে গণতান্ত্রিক উত্তরণে এখন উভয় সংকটে বাংলাদেশ। বাংলাদেশের তদারকি সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দরাদরি করছে, ভোট করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এর জেরে ইউনূস সরকারের উপর এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। নিউজ 18 বাংলা। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে জানতে চাইবো যে এটাই কি ভবিতব্য ছিল, এবং শুধু ভারত বিদ্বেষী কথাবার্তা, শুধু উস্কানিমূলক কথাবার্তা দিয়ে বা কলকাতা দখল করব এই হুঁশিয়ারি দিয়ে যে হবে না, আসলে নিজেদের দেশকে ঠিকভাবে করতে গেলে একটা ভালো শাসক দরকার, উপযুক্ত শাসক দরকার, সেটাই এখন বুঝতে পারছেন ছাত্ররা? হ্যাঁ, দেখুন, ছাত্রদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশের 5ই আগস্টের আগে যে সরকার ছিল তারা বুঝি স্বৈরতন্ত্র চালিয়েছে এবং তারা একটা কোটা ভিত্তিক যে চাকরির ব্যবস্থা করেছে সেটা বাংলাদেশে বৈষম্য এনেছে। ওই জন্য ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনও বলা হতো। কিন্তু ব্যাপারটা হলো খুব অদ্ভুত, যে সময় ওটা ফিরে এসেছিল সেটা কোর্টের একটা নির্দেশে ফিরে দিয়েছিল, কোটাটা বন্ধ হয়েছিল অনেকদিন। তো বোঝাই যাচ্ছে যে মানে তারা একটা সুযোগের মানে অ্যালিবাই বা কোন একটা অজুহাতের সন্ধানে তারা ছিল, যেই একটা অজুহাত পেয়ে গেল অমনি তারা পথে বসল। বোঝাই যাচ্ছে যে তাদের সঙ্গে অনেকেই ছিল যারা তাদের মদত দিচ্ছে, কেউ অস্ত্র দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে। জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন তারা হয়তো পয়সা দিচ্ছে, বা আরো কেউ কেউ আছে আইএসআই, তারা হয়তো অস্ত্র দিচ্ছে। যেভাবে পাকিস্তানের জাহাজ এসে এখন আমরা দেখতে পাচ্ছি আসছে, আগে তো কোনোদিন এলাও হতো না, এবং কাস্টমস আগে নিয়ম ছিল যে কাস্টমস ফিজিক্যাল চেক করবে, ইউনূস এসে বলে সব চলবে না। তো তারপরে বোঝাই যাচ্ছে মানে কোনো কিছু চেক না করা যায়, অর্থাৎ কারুর নজরে থাকবে, কাস্টমস অথরিটি নজরে থাকবে না কি ঢুকছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সেখান দিয়ে কি ঢুকছে। তো যাই হোক, তো আর্মস তো বোঝাই যাচ্ছে পাকিস্তানের আইএসআই পাঠাচ্ছে, সেখানে আল কায়দা আরো সমস্ত যে ইন্টারন্যাশনাল যে আইএস যারা আছে এবং লোকাল যে জঙ্গি হেফাজতুল যারা আছেন, হ্যাঁ, তারা সবাই কিন্তু মানে সেখানে সংগঠন বেঁধেছে। এবং মোহাম্মদ ইউনূস যেটা দেখছিলেন, ওনার নিজের একটা দুর্নাম আছে, যেহেতু উনি গ্রামীণ ব্যাংক করেছিলেন, মহিলাদের ক্ষমতায়ন করেছিলেন, ঠিক আছে, কিন্তু সুদের ব্যবসা করতে গিয়ে তো বিপদে পড়েছিলেন। ইসলামে তো সুদের কোনো জায়গা নেই, তো ইসলামের কাছে উনি কিন্তু খুব একটা অপরাধী মানুষ। সেই অপরাধটা এইটাকে উনি দেখলেন যে একমাত্র সেই অপরাধটাকে ধোবার একমাত্র জায়গা হচ্ছে যে যদি মৌলবাদকে করে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, এবং ছাত্ররা আছে, এরা আছে, এদেরকে সমর্থন নিয়ে চালাও মৌলবাদ। এবং মৌলবাদ করতে গেলে ভারত বিদ্বেষীটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ভারত হচ্ছে যে হিন্দুদের দেশ, অধিকাংশ মূলত হিন্দুদের দেশ। সুতরাং এই জিনিসটাকে মাথায় নিয়েই কিন্তু উনি এগোতে থাকে। কিন্তু সাধারণ মানুষ দেখুন, সারা বিশ্ব জুড়েই মানে বিশেষ করে উন্নত দেশে সাধারণ মানুষের চাহিদা খুব অল্প। তারা অনেকটা শিব ঠাকুরের মতন একটু, হ্যাঁ, এই জল পেলেই বা একটু হ্যাঁ এ পেলেই, সামান্য পেলেই হয়ে যাবে, খাবার দাবার আর কিছু লাগে না, একটা চাকরি হলো, একটা কাজ হলো, তাই না? সেইগুলোই দিতে সম্পূর্ণ শেষ। জিনিসপত্রের যা এই শীতকাল মরশুম বলে একটু জিনিসের আনাজ কানাজের দাম কম, হ্যাঁ, এবং হয়তো মানে হারভেস্টিং হওয়ার ফলে চালের দামটা একটু কম আছে, কিন্তু এমনি সব জিনিসের যেভাবে দাম বেড়ে গেছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে,
চাকরি বলতে গেলে কিছু নেই, যে চাকরি ছিল বেসরকারি ক্ষেত্রে রেডিমেড গার্মেন্ট এগুলো গেছে, এবং তারপরে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হতো, মানে বেশ কিছু মানুষ তো ভাতা পেত নানান ফরম্যাটে, সেগুলো সব বন্ধ, সরকার আর দিতে পারছে না, তো বন্ধ হয়ে গেছে। দেবর্ষীদের কাছে আসছে একটু, রাজগোপাল দা, দেবর্ষীদের কাছে আসি। দেবর্ষী, এই হ্যাঁ, প্রশ্নের ঠিক আছে। উত্তরটা পরিষ্কার করে দিয়ে দিন তো। প্রতিদিন আমরা প্রোগ্রামে একটা করে প্রশ্ন পাই, দুটো করে প্রশ্ন পাই, হাজারটা করে প্রশ্ন পাই, যে প্রতিবেশী নিয়ে এত মাথা ব্যথা কেন আপনাদের? একটু কেন মাথা ব্যথা আমাদের, আপনার কেন মাথা ব্যথা? একটু প্রশ্নটা সহজ সরল করে দিন তো প্লিজ। দেখুন, আমরা প্রথমত হচ্ছে আমরা ভাষাগতভাবে, লিঙ্গুইস্টিক্যালি, কালচারালি বাংলাদেশের সাথে প্রায় একই আত্মা আমরা মনে করি, প্রতিটা বাঙালি মনে করে। ফলে বাংলাদেশ অনেকটা আলাদা। তাছাড়া বিশ্ব নাগরিক হিসেবে যেখানে যেখানে অপারেশন হবে, যেখানে যেখানে দমনমূলক হবে, যেখানে মানুষের অধিকার একটা কোয়েশ্চেনেবল হবে এবং মানুষের অধিকার যেখানে ব্যাহত হবে, লঙ্ঘিত হবে মানবাধিকার, সেখানে সবার বলার সমান অধিকার আছে। সেটা আমার দেশেও যদি কিছু হয়, আপনারা নিশ্চয়ই সেগুলো সমালোচনা করতে পারেন, যদি মানুষের অধিকার এখানে যেখানে যেখানে লঙ্ঘিত হবে। ফলে এটা এক নম্বর হচ্ছে, বাঙালি হিসেবে আমরা একটা প্রতিবেশী দেশকে আলাদা দেশ মনে করি না, একটা আত্মাই তো দুটো ভাগ করা হয়েছে। ফলে আমরা মানে জিওগ্রাফিক্যালি আলাদা হয়েও কিন্তু আমরা আত্মার অঙ্গ বলেই ভাবি। ফলে বাংলাদেশের ভালো হলে যেমন আনন্দ পাই, খারাপ হলে ঠিক ততখানেই আমরা কষ্ট পাই। সেই কারণে বাংলাদেশের ব্যাপারে আমরা যে একটু একটু বেশি হ্যাঁ, মানে যারা যারা এই কথাগুলো লিখছেন তারা অচিন্ত সেনগুপ্তর কবিতা বা শামসুর রহমানের একদম, কবিতাও একদম, পড়তে পারেন। শামসুর রহমান আরো একবার পড়ে নিন, আরো একবার পড়ে নিন। একদম, আমি একদম, এবার একদম, দেবশ্রীদা একদম। আপনার কাছে আসবো, যে মগজ ধোলাই করা, ছাত্রদের মগজ ধোলাইয়েরই কি উদ্দেশ্য ছিল মোহাম্মদ ইউনূসের? এই মৌলবাদ ফৌলবাদ দিয়ে পুরোটাকে ঘোটালা পাকানো, যাতে ভুলে যায় এই ছাত্রছাত্রীরা সব পড়ুয়ারা, কিন্তু তার করতে পারলেন না। না, পড়তে পারলেন না মানে কি, একটা পলিটিক্যাল একটা, দেখুন, ইকোনমিক একটা ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনরেস্ট কি নেই বাংলাদেশে এখন। হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছিল মানুষের, মানুষকে বিরোধী পক্ষের কথা বলার জায়গা, অনেক পরিসর ক্রমশ ছোট হয়ে আসছিল, এগুলো সব যেমন ঠিক, কিন্তু উন্নয়ন, মানুষের রুটি রুজি, এই প্রশ্নে কিন্তু অনেক বেটার অবস্থায় ছিল। কিন্তু বর্তমান অবস্থাটা কি হয়েছে, পলিটিক্যাল একটা আনরেস্ট অবস্থা, ইনফ্লেশন হাই, ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি সব ঘিরে ধরেছে। এমনকি দেখুন, ওই যে ওই ছাত্র গণ অভ্যুত্থান যাকে বলা হচ্ছে, তাতে যারা ইনজিওর্ড বা যেভাবে এফেক্টেড হয়েছিল, তাদের দিকে তাদেরকে নিয়ে আসা দৃষ্টি হচ্ছে দিচ্ছে না। সামনে। তাদের তাদের দিকে পর্যন্ত দৃষ্টি দিচ্ছে না ইউনিস্ট সরকার। হ্যাঁ, তাদের যে রেমিডি, অন্ততপক্ষে ফিজিক্যাল রেমিডিটা, অন্য পুনর্বাসনের প্রশ্ন তো পরে, ফিজিক্যাল রেমিডিটা পর্যন্ত প্রত্যাখ্যান করছে। তাহলে মানুষের ক্ষোভ ইজ মাউন্টিং আপ। মোহাম্মদ ডক্টর ইউনূস করছেনটা কি তাহলে এতদিন ধরে? এবং উনি নির্বাচনের দিকেও যাচ্ছেন না, উনি 25-এর পেরিয়ে 26-এর দিকে নির্বাচন করতে চাইছেন। ফলে এই যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আস্তে আস্তে কায়েম করার চেষ্টা করছেন, যেখানে মৌলবাদ ঢুকে গেল, যেখানে ছাত্র আন্দোলন অধিকারের দাবিটা সরিয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে মৌলবাদী ভাবনা ঢুকে গেল, একটা ভাষার দেশকে একটা মৌলবাদের দেশে কনভার্ট করার জন্য একদম উঠে পড়ে লাগলো, এবং যারা রাষ্ট্রের ক্ষমতায় এসছে তারাও সেটার পৃষ্ঠপোষকতা করতে লাগলো। সেইখানেই সমস্যা। এবং আমজনতার যে সাধারণ দাবিগুলো, সেইগুলো নস্যাৎ করে দিয়ে, সেইগুলোর দিকে না তাকিয়ে যুদ্ধ জিগির করার মতো অর্থনৈতিক বা পলিটিক্যাল অবস্থা কি আছে? বাংলাদেশের মানুষ কি যুদ্ধ করেছে, বিমান, বাংলাদেশের মানুষ না, সরি, বাংলাদেশের এই এই এক অংশের মানুষ, তারা কি করেছে গত কয়েক মাসে? শুধু ভারত বিদ্বেষ, শুধু একদম কলকাতা দখল করে নেব, আগরতলা দখল করে নেব, পরমাণু বোমা সাজানো হচ্ছে, এইসব চিকেন নেক কেটে নেওয়া হবে শিলিগুড়ির ওইখানে, সমস্ত কিছু হুঁশিয়ারি হুমকি দেওয়া হয়েছে। তারপরেও দেবর্ষীদা এবং রাজগোপাল ধর চক্রবর্তী দুজনকে জানাই যে আমরা কিন্তু, আমেরিকার বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কিছু বলেনি, বা এই একাংশের মানুষ। আমেরিকা বরাদ্দ বন্ধ করেছে, সুইজারল্যান্ড বরাদ্দ বন্ধ করেছে 5 দিন ঘোরার পরেও মোহাম্মদ ইউনূস। আমরা এই বাজেটে, শনিবার যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটেও আমরা কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছি বাংলাদেশের জন্য, কয়েকশো কোটি টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ করেছি। আর দেখা যাচ্ছে 6 মাসে রাজস্ব ঘাটতি বাংলাদেশের 58,000 কোটি টাকা। আন্তর্জাতিক চাপ, তার সঙ্গে অর্থনৈতিক চাপটাও কি প্রবল, রাজাগোপাল ধর চক্রবর্তী। হ্যাঁ, দেখুন, মানে ভারতবর্ষ মনে করে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সেখানকার পিপল সেন্ট্রিক, মানুষের সঙ্গে সম্পর্ক। আমরা এমন কিছু করব না যাতে সেখানকার মানুষের বিপদ এসে যায়। এটা আমাদের পলিসি, আমরা বহুকাল ধরেই সেটা নিয়েছি, এবং আমাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে গিয়ে সেটাও বলেছিলেন। অনেকেই উত্তেজিত হয়ে বলছেন বাংলাদেশকে আমরা সাপ্লাই লাইন কেটে দিই, হ্যান করি। হ্যাঁ, তাতে তো ভাই সাধারণ মানুষ কষ্ট পাবে। হ্যাঁ,
তাতে কি ইউনিসেফ কষ্ট হবে? তার তো খাবার যে জায়গায় কোনো যে এক বিন্দু কমবে না, বা বাংলাদেশ উপদেষ্টাদের এক কোনো অবস্থা খারাপ হবে। সুতরাং সাধারণ মানুষকে তো কষ্ট দিয়ে লাভ নেই। দেখুন, বাংলাদেশ চীনের দিকে ঢুকেছিল। চীনে যে কোভিড-19 এর সময় যে ভ্যাকসিন ছিল সেটা কার্যকরী হয়নি, আমরাই ভ্যাকসিন পাঠিয়েছি। হ্যাঁ, আমরা ভ্যাকসিন পাঠিয়েছি এবং বাংলাদেশের সব মানুষ তো আমাদের ভ্যাকসিনেই তারা কিন্তু ভ্যাকসিন কোভিড থেকে মুক্তি পেয়েছিল। যেটা আপনি বললেন, এই বাজেটেও দেখুন আমরা মানে যে ধরনের টাকা সব দেশকে, পাকিস্তানকে আমরা দিই না কেন, সেখানে সম্পর্ক কিছু নেই, সব দেশকে, এবং মালদ্বীপ, ভুটান, নেপাল, সবাই মানে অনেক টাকা, এবং বাংলাদেশকেও অনেকে ভেবেছিল বোধহয় আমরা বুঝি গত বছরের যে টাকা একই টাকা এবারে দিয়েছি, কোনো টাকা কমায়নি। সুতরাং এটা পরিষ্কার বলে দিচ্ছি যে আমরা টাকা দিচ্ছি তো শেখ হাসিনার জন্য নয়, আমরা টাকা দিচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তারা যাতে তাদের যাতে উপকারে লাগে, সেই জন্যই আমাদের আবার দায়িত্ব আছে বলে মনে করছি। আমাদের সামর্থ্য বিশেষ কিছু নেই, আমরা সব হাজার হাজার কোটি ডলার তাদের দিতে কারণ পারি। আমাদের তো 140 কোটির দেশ। হ্যাঁ, 140 কোটির মানুষ আছে, আমাদের অভাব আছে। তার মধ্য থেকেও দেখুন, এইটাই হচ্ছে, বুঝেছেন, মহাত্মা গান্ধী তার জন্মদিনে একজন মানুষ তাকে 1 টাকা না 5 টাকা নিয়ে এসেছে, তিনি সেটাই গ্রহণ করলেন, সে বলছে এটাই আমার সামর্থ্য। আমরা ভারতবর্ষ, আমাদের যা সামর্থ্য আছে, 200 কোটি ডলার, অনেকে রেগে উঠছেন, আমি এটা অন্য কোথাও বলতে গিয়ে অনেকে দেখলাম বলে উঠলে, হ্যাঁ বাংলাদেশকে দেওয়া হচ্ছে, আমাদের দেশে খেতে পারছে না। না, ঠিক এটাই হচ্ছে ভারতের মহত্ব। আমরা, বুঝেছেন, আমার চোখের সামনে দেখবো আমার প্রতিবেশী লোকেরা কষ্টে আছে, আমরা করতে পারি না, আমরা গুলিগোলা চালাতে পারি, আমাদের শক্তি অনেক বেশি, সে সবাই জানে। গুলিগোলা চালানোটা কোনো বীরত্বের প্রকাশ নয়, তাই না? আমার একেবারে। গুলিগোলা আছে, শক্তি আছে, তা সত্ত্বেও